কিস্তি সে মুখে বলা যাবে না, এত রকমের কিস্তি কামাই দিচ্ছে ওই বউটা। আচ্ছা, আমরা চাচ্ছি এখান থেকে যা হোক কিছু একটা করা হোক। দেখো আগের সিচুয়েশনটা আমার মনে নেই, ক মাস আগে এসছো, প্রায় 3 মাস। এখন তুমি ওই আমাকে একবার রিভাইজ দেওয়ার মতো, পরীক্ষা দিতে এসছো, রিভাইজ দেওয়ার মতো একবার করে পুরো টোটালটা বলো। কোনো জায়গাকার নাম বলবে না, তোমারও নিজের নাম বলবে না, কিচ্ছু বলতে হবে না, তোমার বোন নামও বলবে না, কোনো থানা কোর্টের নামও বলার দরকার নেই। খালি তোমার কি প্রবলেম আগে তুমি এসেছিলে সেটা আমাকে একটু রিমাইন্ড করাও, আর তোমার এখন কি সমস্যা বর্তমানে ঘটেছে সেটা জানাও, আর তুমি এখন কি চাইছো এটা জানাও। ব্যাস প্রথম থেকে বলতে হবে, মানে আমার এটাকে ঝালাই করতে হবে। 3 মাস আগে কি হয়েছে মনে নেই, বলো। আমি ব্যাঙ্গালোরে ছিলাম, ব্যাঙ্গালোরে থাকা অবস্থায় তখন বউ বাড়ি থাকে, তখন আমার জেঠি আর আমার দাদার বৌদি তারা আমার বউর কাছে যে বলে যে এরকম তুই নাকি ব্যাঙ্গালোরে তোর দিদির সঙ্গে যে বোনটা থাকে তার সঙ্গে নাকি দেখা করতে চাস, তোদের নাকি একটা বৈদিক সম্পর্ক আছে। যেখানে কাজ করতে সেখানে কারোর সাথে তোমার সম্পর্ক জড়িয়ে দেয়? ওখানে আমারই নিজেরই দিদি আছে ওখানে, সেই দিদির কাছে আমার দাদার শালি ওখানে থাকতো। আচ্ছা আচ্ছা, তার সঙ্গে নাকি আমার সম্পর্ক আছে, বৌদির বোনের সাথে। হ্যাঁ, সেই কথা আমার জেঠি আর আমার বৌদি মিলে আমার বউর কাছে বলেছে। আমার বউ আবার 2-4 দিন সময় পার করে আবার জিজ্ঞাসা করতে গেছে এটা কি সত্যি ঘটনা, তা ওরা বলেছে না এটা সত্যি ঘটনা না। তারপরে এক কথা দু কথাই হয়ে গেল, অনেকদিন হয়ে গেল। আমি বাড়ি আসলাম, বাড়ি এসে আমার বউ বলছে তাহলে ওদের বাড়ি যাও, জিজ্ঞাসা করে আসো। আমি তাদের কাছে ফোন করলাম, দাদা এরকম ঘটনা কি হয়েছে? বলছে তোর বউ এসে উল্টো পাল্টা বাড়ি ঝামেলা টামেলা করে গিয়েছে, নাকি আমাদের কেস কামারি করবে, এই করবে, তা করবে, বহু ধমকি দিয়ে গিয়েছে। তা আমি বলেছি মিলন আসুক, মিলন আসলে যদি নাম বলছো কিন্তু আমি বাড়ি আসলে সেটা বসুন বসুন মীমাংসা করবে বা পরে কথা হবে। তা আমি আর বাড়ি গেলে তারাও আর বসতে রাজি হয় না। তারা বলেছে যে তোর বউ এসে এরকম উল্টোপাল্টা করে গিয়েছে, এখনো কোনো প্রমাণ নেই, কিছু নেই, তোরা আমাদের উপরে এক্সাম লাগাচ্ছে, তা তোরা শান্তিতে থাক, তোরা ভালোভাবে থাক, আমরা সেটাই চাই। তো এইভাবে পরিস্থিতিটা এইভাবে চলছিল। হঠাৎ একদিন সেই দিদি ব্যাঙ্গালোরেতে আসে, যে দিদি এই সম্পর্কে পুরোটাই জানে, সে দিদি এসে জিজ্ঞাসাবাদ করতে আসে যে কি হয়েছে, আমাদের বাড়িতে এত গালাগালি দিচ্ছিস তোরা, তোর বউ এত গালাগালি দিচ্ছে, কেন দিচ্ছে, সেসবগুলো প্রতিবাদ করতে আসে। প্রতিবাদ করতে আসলে এক কথায় দু কথায় হাতাভাই হয়। হাতাভাই হলে সেখানে মারামারি হয়, আমার বউকে ধরে মেরেছে। কবে? 3 মাস আগে। আচ্ছা, 3 মাস আগে বউকে মেরেছে। বউকে মানে ওই তোমার আমার জ্যাঠার মেয়ে, তোমার জ্যাঠার মেয়ে মেরেছে, ছোট মেয়ে মেরেছে তোমার বউকে। বউটা কিস্তি কামাই যায় বলে সে মেরেছে। পরিমাণে বউ কিস্তি দিয়েছিল ওদের ফ্যামিলির নামে, সেইভাবে ওরা সহ্য করতে পারেনি, এসে জিজ্ঞাসা করেছে, মারধর হয়েছে। আমার বউকে যখন বেশি পরিমাণে মারছে আমি ঠেকাতে গিয়েছি, এটা আমাকেও মানহানি কেস দিয়েছে, এবারটা আমরাও ওদের নামে কেস দিয়েছি, 2 পক্ষের কেস চালু হয়ে গেছে। তারপরে বউ এখান থেকে চলে যায়, শ্বশুরবাড়ি চলে যায়, বলে যে আমার শরীরটা ব্যথা, হাসপাতালতে আসলাম, 2 দিন রেস্ট করে আসি। যে নিয়ে এরকম করতে করতে রেস্ট করতে করতে ওখানে একটা বিয়ে চালু হয়ে যায়। এখন বিয়ের অনুষ্ঠান আছে, তাহলে একবারে পরেই যাওয়া না। এমন করতে 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 তখনটাই ওর বাবা বলে যে আমার মেয়েকে পাঠাবো না, আমাদের এই বাড়ি এসে ঘর জামাই থাকতে হবে, এখানে ঘর করতে হবে, না আমরা মেয়ে পাঠাবো না। এটা 3 মাস আগেকার কথা। আমি প্রস্তাবে রাজি হইনি। রাজি না হলে আমি বলেছি আমি ব্যাঙ্গালোরে যাব না, আমি এখানেই থাকবো। তোমার মেয়ে হয়তো ভাবছে আমি এখানে থেকে আমি টাকা পাঠাবো, ওই বাড়ি বসে বসে খাবে, জাস্ট এটুকু বলেছি। তার মেয়েকে বলে দিয়েছে যে এরকম বলছে জামাই উল্টো পাল্টা কথা। সেই কথা শুনে বউ সঙ্গে সঙ্গে আমার বাড়ি চলে আসে। বাড়ি এসে নিয়ে কন্টিনিউ 4 দিন ধরে আমাকে মারধর করে, ঘরে ভাঙচুর করে, সেসব ফুটেজ সব কিছুই আছে। ভাঙচুর করে, আমাকে মারধর করে, গ্রামের লোকজন সব ঠেকাতে যায়, তাদেরকেও আবার দাবড়ায়, তাদেরকে হুমকি দেয় তোমাদের কেসে ফাঁসিয়ে দেবো। সেই ভয়তে কোনো ছেলে মানুষ আসতে চায় না বাড়িতে। তা এই পরিস্থিতি এই 3 মাস আগে হয়েছিল। তা মাঝে আমি শ্বশুরবাড়ি যাওয়াটা পুরোই অফ করে দিয়েছিলাম। ইদানিং ছেলেকে দিয়ে আসতে গেলাম, ছেলে ওখানে প্রাইভেট পড়াশোনা সবই ওখানে করে শ্বশুরবাড়িতে, আর আমাদের ডিস্টেন্স 1 থেকে 1.5 কিলোমিটার শ্বশুরবাড়ি। আমি দিতে যাই, দিতে গেলে ছেলে কাঁদছে। এবারে যেই আমার প্ল্যান হলো আমি দরজাটা খুলে ভিতরে দিয়ে বাড়িতে লক করে দেবো, বাচ্চা ছেলে বাড়ির লোক সামলিয়ে নেবে, তাহলে প্রাইভেটে চলে যাবে।
আমি যে দিতে গিয়েছি আমার বউ আবার মার বারণ দিয়ে আমাকে মারছে। তোমাকে মারছে? আমাকে মারছে। তোমার শ্বশুর বাড়িতেই? হ্যাঁ, শ্বশুর বাড়িতেই। সবাই আছে? হ্যাঁ, ওখানে শাড়ি আছে, শাড়ি আছে, সবাই আছে, কিন্তু ওরা একটু পিছিয়ে আছে। এরকম কেউ কোনো প্রতিবাদ করছে না যে কেন মারছে, এই থাম কি হয়েছে, কোনো কথা বলছে না, এরকম মারধর হচ্ছে। আমি ওখানে দ্বিতীয় কোনো কথা বলিনি, বাইরে এসে তারপরে আমি চলে এসেছি। চলে এসে পরে আমি শ্বশুরকে ফোন করলাম, এরকম তোমাদের বাড়ি গেছিলাম, এরকম মারধর করলো। বলছে কই কিছু না তো, কিছু হয়নি। মেয়ে বললো কিছু হয়নি, তোমার শাশুড়ি মা বললো কিছু হয়নি। আমি বললাম আচ্ছা, তাহলে আমি মিথ্যা কথা বলছি। তারপরে এইভাবে ওরা তোমাকে যখন মারধর করতো তুমি কি তাদের মারতে না? না মানে তুমি কখনো গায়ে হাত তুলতে না বউয়ের? না, আর আমি যদি আমার বউয়ের গায়ে হাত তুলতাম এতদিন আমিও জেলে থাকতাম। ওরা তো চাচ্ছে আমি বউয়ের গায়ে হাত দিই আর ওরা আমাকে ফাঁসাক। তোমাকে ঝাঁটা বারণ দিয়ে মারছে, তুমি ওই বারণের মার খাচ্ছ, দাঁড়িয়ে আছো? আমি একবার নীরবে খেয়ে যাচ্ছে। আপনারা গ্রামের লোক? আমরা গ্রামের লোক, ঠিক। আপনিও গ্রামের? হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখেন যে মার খাচ্ছে, মারছে, মার খাচ্ছে? মার খাচ্ছে, আমরা এটা শুনছি, অশান্তি হচ্ছে বাড়িতে, আমরা জানছি, দেখছি। বাড়িতে থাকতে পারছি না, পাড়ায় যে ওর যে রাত বাবা, কাটাচ্ছি ওর শুনছি। যে বাবা রাস্তায় কান্না করে বেড়াচ্ছে, আমাদের হাতে পায়ে ধরছে যে তোমরা একটু আমাদের একটু বাঁচাও, আমাদের একটু বাঁচাও। আমরা কি করবো এখন? কালকে আমার রাত্রি 7টা নাগাদ, 7:30 নাগাদ আমার কাছে হাত পা ধরে কাঁদছে। আমি ভাগ্নে হয়, তা বলছে যে ভাগ্নে গণেশ তুমি একটু আমাদের বাঁচাও। আমরা বলি বলছে তুমি বাঁচাও। তা কি করবো বলো? বলছে যে কি করবো আমরা এখন, কি করবো? আমি বলছি তাহলে একটা আশ্রয় নিতে হবে কাউকে, কোনো আইনি আশ্রয় যেতে হবে। বলছে আইনি আশ্রয়, ওনার আবার দাদা হচ্ছে গিয়ে সিভিকের কাজ করে। তাহলে তো ওখানে গেলে তো সে তো সব জেনেই হচ্ছে, এখানে যেরকম একজন লোক আছে ওদের রিলেটিভ। দেখছি ওটা, আমি দেখে নেবো ওটা। তাহলে আমরা কি করবো? তাদেরকে বললাম তাহলে তুমি যদি আগের বার যেখানে ফোন করেছো সেখানে খোঁজ নাও, কাল গেলেই হবে। আসলাম আজকে। আর আইনে যে এর মধ্যে গেছেন, আইনে গেছে তো অন্য ব্যাপারটাই। ওটা এই স্বামী স্ত্রীর প্রবলেম নেই তো? স্বামী স্ত্রীর প্রবলেম না। হ্যাঁ, ও তো তাই বলছে। হ্যাঁ, আমার বউ ওই 4 দিন ধরে যখন মারধর করে, ঘরের জিনিস পুরো ভেঙে চুরে শেষ করে ফেলছে। আমাকে বাইরে তো তালা মেরে দিয়েছিল। আগের কথা বলছো তো? হ্যাঁ, 3 মাস আগের কথা। যখন জামা কাপড় কেটেছিল তোমার কাছে দিয়ে? হ্যাঁ, সেই সময় সেসব ফুটেজ তো আপনাকে সব দেখিয়েছি। এখন দিতে হবে, তখন দেখেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তালা মেরে রেখেছিল, সঙ্গে সঙ্গে প্রশাসনে ফোন করা হলো, এরকম ঘরে আটকে দিয়েছে, তোমাদের আগে ইনফর্ম করেছিলাম, এখন এসে ডাইরেক্ট দেখে দাও। ওরা এসে ভিডিও ফুটেজ করে নিয়ে গেল। আমার বউকে আমাকে দাঁড় করিয়ে বললো যে তোরা এরকম আর করবি না। তো আমরা বললাম না, এরকম করবো না। চলে যাওয়ার পরে আবার মারধর শুরু। তারপরে বাধ্যতামূলক যে আমরা থানায় ডায়েরি একটা জমা দিই, সেই ডায়েরি মানে থানায় উঠিনি, খাতায় উঠিনি, সেই ডায়েরি ওখান থেকে উধাও হয়ে গেছে। কেন এবারে থানার কাছে যদি কৈফিয়ত চাওয়া হয়, থানা বলবে কেন? আচ্ছা, তারপর শুধু আমি জাস্ট এই ডায়েরিটুকু জমা দিয়েছি। এর পরিপ্রেক্ষিতে কি বোঝা গেল যে আমি যদি থানায় যাই আমি কোনো রকমই হেল্প পাবো না, সোজা কথা। ওই জন্য আমি থানায় যাই না, কোথাও যাই না। আমি চাচ্ছিলাম যে আমি 3 মাস কন্টিনিউ 3 মাস শ্বশুর বাড়িতে যাই নাই। কিছুদিন আগে গেছিলাম, ছেলেকে ছুতে আবার মারধর করলো, আমি আর যাই না। তা আমি চাচ্ছিলাম যে হয়তো একদিন সে বুঝতে পারবে, ফিরে আসবে। এখন সিন যা দেখছি, সে বাড়ি এসে ছেলে মানুষের মতন এসে ঘরে ভাঙচুর করছে জিনিসপত্র, আর আমাকে এসে মারধর করছে। এবারটা কালকের একটা দাবি তার, আমি একটা নতুন ইঞ্জিন ভ্যান কিনেছি 2-2.5 লাখ টাকা দিয়ে। তা আমার কাছে কিছু টাকা শর্ট ছিল। তো তখন বোর সঙ্গে আমার রিলেশন ভালো ছিল। বোর কাছে বললাম আমার একটা সোনার জিনিস দাও, আমি তো অনেক টাকার সোনা দোকানটা তোমার বানিয়ে দিয়েছি, একটা জিনিস দাও, সেগুলো বেচে আমি কিছু টাকা ইনভেস্ট করে আমি জিনিসটা নিই। তো সেখানে ও রাজি হলো না। তা আমার কাছে ওরই চেন ছিল। তাই আমি বললাম তাহলে এই চেনটা বন্ধক টন্ধক দিয়ে আমি কিছু করবো, টাকা নেবো। তা বললো না, নিও না। তা সত্ত্বেও আমি এই কথা বলে আমি করি। এবারে ও এসে ডাইরেক্ট মারধর করছে আর বলছে আমার সোনা গয়না সব বেচে তুই গাড়ি করেছিস, সব করেছিস, আমার সব কিছু ফেরত দে, না তোর গাড়ির তাম্বুক খুলে গাড়িতে। 1 সেকেন্ড, ফোন করছেন। হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ বলুন। আছি, ভালো আছি। আপনি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আগে চেম্বার লাইভ চলছে। আচ্ছা, আমি আপনাকে কি ফ্রি হয়ে ফোন করলে আপনার অসুবিধা হবে, না এখনই বলবেন? এখন একটু বললে ভালো হতো, বলুন। হ্যাঁ
আপনি যদি একটু, আমি এটা নিয়ে লাইভ করি তাহলে হয়তো সলিউশন হয়ে যাবে, কারণ এইসব সমস্যায় পড়লে তো আপনার কাছ থেকে হেল্পটাই আমি আশা রাখি, তাই না? এবার আপনার কাছ থেকে, যেখানে আপনি আমাদের মেন কাণ্ডারি, যাকে ধরে আমরা এই হেল্পগুলো পাবো, আপনি যখন আমাকে হেল্প চাইছেন, তাহলে আমি সোশ্যাল মিডিয়ায় যদি এটা বলি, আশা করি কোনো না কোনো একটা হেল্প পাওয়া যেতে পারে। আমার নাম জানার দরকার নেই, জাস্ট আপনার যে মেন যে জিনিসটা বললেন আপনি, সমস্যাটা এবং এই প্রবলেম, এখন এটা আমার চাই, এইটুকু। কার নাম, কে আপনার আমার এত কিছু জানারই দরকার নেই। এটাও একটা ব্যাপার আছে। কেন, আপনি জগন্নাথ দাকে দিয়ে বলুন, উনি তো এমপি। কেন, আমাদের যিনি তৃণমূলের যিনি বিধায়ক হয়েছেন, আরে বলুন না, ওই ছেলেটার নাম কি? আমার সাথে অনেক ছবি আছে ওর। মুকুটমণি, মুকুটমণি। তা ওই ভাইকেও তো বলতে পারেন। না, ও তো মেডিকেলের মধ্যেই ছিল। করে দিতে পারবে। দেখুন, একটা এমপি, এমএলএ, এমপির কোটাতে কিন্তু হয়। আর যেখানে জগন্নাথ দা আছে, সেখানে তার কোথাও যাওয়ারই প্রয়োজন নেই, জগন্নাথ দাই তো এটা পারেন। আমি কোথায় রানাঘাটের মধ্যে পড়েছি? কৃষ্ণনগর আমি। ও, আপনি বনগাঁর মধ্যে পড়ে গেছেন না? বনগাঁয় যেন কে জিতেছে বলুন? শান্তনু ঠাকুর। আমার সাথে পরিচয় আছে, কারণ ওনার বাড়ির সাথে আমার একটা ভালো রিলেশন আছে, যখন ওই মোদিজি এসেছিলেন। আপনি যদি বলেন, আমি আপনাকে সময় দিয়ে ওনাকে ওখানে নিয়ে যেতে পারবো। আপনি একটা ডেট করুন, আমি শান্তনু ঠাকুরের সাথে, মানে, এবং তার মা এবং যে ওনার ওয়াইফ আছেন, ওনার সাথে ভালো সম্পর্ক। আর ওখানে আমার একটা বোন আছে, আমরা একসাথে যখন পার্টি করতাম, ওর বাড়িতে সব সেন্ট্রাল নেতৃত্ব আসতো, তো সেই বোনের সাথে আমার ভালো যোগাযোগ এখনো আছে। তো আমি ওর বোনকে ফোন করতে পারি, বোনের মাধ্যমে। বোনের আবার ওটা হলো কি, ধর্ম মা পাতিয়েছে, তো সেখানে আমি তাহলে আপনাকে এই হেল্পটা করতে পারি। আপনি জগন্নাথ দাকে বলুন, আমি করতে পারবো। মুকুটমণি বলুন, করতে পারবো। ওদিকে শান্তনু ঠাকুর বলুন, করতে পারবো। ওদিকে ঠিক আছে, তাহলে আমাকে আজকের দিনটা, দাদা আমি তো খুবই ব্যস্ত, আপনি আমায় কালকে একটু যদি ফোন করেন সকালের দিকে 11টার সময়, তাহলে আমি বোনকে ফোন করে ওটা আমি ডেটটা নিয়ে আপনাকে আমি জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমি ব্যবস্থা করার চেষ্টা করছি, আপনার চিন্তা নেই। কিন্তু আপনি বনগাঁর মধ্যে পড়েছেন বললেন, তাই তো? আচ্ছা, 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 ঠিক আছে। আর দেখুন, আমাদের তো সকলের সাথে সকলের একটা ভালো রিলেশন থাকে, তো সেখানে তো জগন্নাথ দার সাথে শান্তনু ঠাকুরের ভালো রিলেশন আছে। কারণ যখন আমরা শান্তনু ঠাকুরের ওখানে গিয়েছিলাম, তখন কিন্তু জগন্নাথ দার সাথেই গিয়েছিলাম, জগন্নাথ দারা সব গেছিল আমাদের এখানে, আমাদের মহাদেব দাস সবাই গিয়েছিল। ঠিক আছে, আপনার চিন্তা নেই, এই জায়গাটা আমি এইটুকু করে দিতে পারবো বলে আশা রাখছি। ও, আর একটা কথা, তাই তো, আমাদের তো মানবাধিকার সংগঠনের উনিই আছে, তা ওনাকে কেন বলছেন না? কেন, গ্রুপে জানান, আমরা তো গ্রুপে আছি, গ্রুপে জানান। একটা গ্রুপে যখন আপনি মানে আমাদের হেল্প দরকার, তাই তো? সব দিক থেকে আপনারা চেষ্টা করুন, আপনি গ্রুপে জানিয়ে দিন না। তাহলে কি আমি দাদার সাথেও যোগাযোগ করব? দাদার সাথে আমার, হ্যাঁ, আমি ওটাই বললাম, তো ওদিকেও যোগাযোগ করুন। আমাদের মানবাধিকার সংগঠনের যে গ্রুপটায় আপনারা আছি, সেই গ্রুপেও আপনি জানান। আর ওদিকে জগন্নাথ দাকেও জানান, ওদিকটাও আমি দেখছি। আর ওই শান্তনু ঠাকুরের ব্যাপারটা দেখছি, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি আপনি আগে উপকারটা করতে পারি তখন বলবেন। থ্যাংক ইউ দাদা, এইভাবে ভালোবাসা আর আশীর্বাদ করবেন, তাহলেই হবে। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমাদের সংগঠনের প্রোগ্রাম টোগ্রাম নেই?
ঠিক আছে, যাকে একটু সময় নিলাম ভাই, ঠিক আছে, বলো। সমস্যাটা বল, খুলে যাবো, কি করা যায় সেগুলো বলাই। তবে ছেলে রাখতে চাই ওইরকম মারধর করে আমি চলে আসি। তারপরে আমি মাঝে মাঝে আমার বউকে আনতে যাই। আমার শাওরে একই কথা, ওই বাড়ি আমার মেয়ে যাবে না, ওই বাড়ি গেলে তোমরা মারধর করো, তোমাদের পরিবেশ ভালো না গো, আমি মেয়েকে ওখানে পাঠাবো না। আরে আমার পরিবেশ ভালো না, মারধর করে, সে তো নিজে গুণের জন্য মারধর করছে। মার খাওয়ার 4 দিন আগে মিটিং হয়েছে, যেটা মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিংটা হয়েছে। মিটিং হয়ে পুরো কমপ্লিট সেটেল, যে আর কোনো সমস্যা হবে না, তারা কিছু বলবে না, তোমরা কিছু বলবে না, সমস্যার সমাধান। সবাই ওকে বললো ঠিক আছে। বাড়ি আসার 3 দিন ধরে, 3 দিন পর কন্টিনিউ গালাগালি চলছে। সমাধান করবে কি? আমার বই কন্টিনিউ গালাগালি করছে তাদের নামে। এবারে তারা সহ্য না করতে পেরে ওইরকম মারধর করেছে। এবারে সেই কথাই আমি শাওরির কাছে বলছি, তোমার মেয়ের দোষের জন্য মার খেলো, সেখানে আমিও ঠেকালাম, ঠেকিয়ে আমিও তো ওদের নামে কেস দিলাম। কেন দিলাম? আমিও মার খেয়েছি, আমি মার ঠেকাইছি, সবকিছু করেছি, তোমাদের পক্ষেই তো কথা বললাম, তাহলে আমার দোষটা কোথায়? তা মেয়েটা পাঠাচ্ছ না কেন? না মেয়েকে পাঠাবো না গো, মেয়ে যাবে না। মেয়ের কথাও আমি ওই বাড়ি যাবো না। এটা মেয়ের মা, মেয়ের বোন, মেজো বোন ব্রেন ওয়াশ করছে, কন্টিনিউ ব্রেন ওয়াশ করছে, করে করে পুরো মাথা নষ্ট করে দিয়েছে। এখনটাই আনতে গেলে আসবে না গো। ইদানিং জামাই ষষ্ঠীতে সবারই নেমন্তন্ন হয়, আমারও নেমন্তন্ন হয়েছিল। তার না জামাই ষষ্ঠীর কি নেমন্তন্ন আমি যাইনি। যেখানে শাশুড়ি মা কোনো সম্মান দিতে জানে না, গালাগালি করে, বাজে বাজে কথা বলে, শালি কথা বলে বাজে বাজে, সেখানে ওই জন্য আমি যাইনি। ষষ্ঠীর 2-3 দিন পরে আমি যাই, তখনটাই রাত 8টা-9টা এরকম টাইমে যাই, একটু মনে নেই। তা আমি শ্বশুরবাড়ি গেছি, এবার রাতে থাকবো ওখানে, খাওয়া দাওয়া দিল, খাওয়া দাওয়া করলাম। সেখানে ফ্যামিলি আরেকজনের বিয়ে হয়েছে, ঘর 2টো রুম, তা বড় রুমে তারা শুয়ে আছে, আলাদা সেপারেট শুয়ে আছে। তা সেখানেই নিচে বারান্দায় মানে মেঝেতে আমার বউ শুয়ে আছে। সেখানে আমি রাত হয়ে গেছে, শুতে হবে। আমি বলছি এখানে শুয়ে আছে কেন, চলো আমার ঘরে চলো, একসাথে ওইদিকে যে শো, এদের আলাদা শুতে দাও, আমরা আলাদা শুই। শুধু এই কথা বলেছি, সে উঠে বললো যে আমি যাবো না, তুমি চলে যাও। ব্যাস এই 2-3টে কথা হতে হতে সেখানে শাশুড়ি আসে, সেখানে শ্বশুর আসে, সেখানে শালি আসে। হ্যাঁ, তুমি মেয়েকে ধরে এখন টানাটানি করছে কেন? ও তো যাবে না বলছে, তুমি কেন নিয়ে যাচ্ছ? আমি বলছি বাহ, আমার বউ আমি নিয়ে যাচ্ছি, রাত হয়েছে, শুতে হবে এখন, দায়িত্ব তোমরা কেন বলতে আসছো? আমার মেয়ে তোমার কাছে শোবে না গো। এই ওর মেয়েকে বলছে যা, তো ওকে নিয়ে চললা তো ওই ঘরেতে, জামার কাছে থাকতেই দিবি না। সেই রাতে আমি ওখানে থাকলাম, আমার শাশুড়ি মা, তারপরে আমার বউ, তারপরে আমার শালি, 3জন ভাবে শুয়ে রয়েছে। মানে আমার বউ আমাকেই দেবে না, আমার কাছে শুতে দেবে না গো, এইভাবে টর্চার করছে। এতে একদিন হলো সারা রাত থাকলাম আমি, ভোরবেলায় আমি চলে আসলাম, যে সকালবেলায় আবার গন্ডগোল হবে, দরকার নেই, আমি চলে আসি। তারপরেও একদিন আনতে যাক, সেম কেস। আমি যেই ওই বাড়ি যাই, সঙ্গে সঙ্গে বিছানাতে উঠিয়ে আমার শাওরি বউকে নিয়ে শুয়ে থাকে, আমার কাছে থাকতে দেবে না। আমাকে বাড়িতেও পাঠাচ্ছে না, আমার কাছে থাকতেও দিচ্ছে না। আবার সেই মেয়ে কোন অধিকারে? আমার বাড়িতে যাওয়ার অধিকার তার আছে, কিন্তু আমি বলতে আছি যে আমার বাড়ি যাচ্ছে, যে এই যে ভাঙচুর করছে, এই যে অত্যাচার করছে, কিসের জন্য? সে কি লাভ পাচ্ছে? আমি তার আনতে যাচ্ছি, সে আসছে না, আবার তার ইচ্ছা মতন এসে আমাকে টর্চার করছে, আমাকে সুখে থাকতে দিচ্ছে না। আমি একার মতন একা থাকছি, সে ওখানে আসতে দিচ্ছে না, তার মা বাবা, ও নিজেও আসতে যাচ্ছে না। তার মা তো ডাইরেক্ট তার বাবাকে বলছে, ছোট বাচ্চা জামাইকে ডিভোর্স দিয়ে আমার মেয়েকে বাঁচাও। শাশুড়ি মা শ্বশুরকে বলছে যে আমার মেয়েকে ডিভোর্স করিয়ে আমার মেয়েকে বাঁচাও। সেখানে আমার বউ একবার মুখ দিয়ে বলছে না যে ডিভোর্স করবো, আমার শাশুড়ি মা বলছে ডিভোর্স করিয়ে দাও, ডিভোর্স করিয়ে আমার মেয়েকে বাঁচাও। তাহলে ওদের মনোবৃত্তি কি, আমি কিছুই বুঝতে পারছি না। এই হলো প্রবলেম। 3 মাস আগে যখন এসেছিলে তখন ওই প্রবলেমটা নিয়ে তারপর তুমি তো চলে গেলে, তারপর নিজেরা মীমাংসা করে কি সংসার করছিলে? সেই যেভাবে বললাম যে এইভাবে এটা করো, হ্যাঁ 4-5 দিন ছিল। 4-5 দিন ছিল। হ্যাঁ, তাহলে এই মধ্যে তোমার বউ তোমার কাছে নেই? একদম নেই, 2.5 মাস 3 মাস কন্টিনিউ আমার কাছে নেই। এতদিন তো জানাওনি কেন তাহলে আমাকে? এবারটা আমি ভেবেছিলাম হয়তো মাথাটা ঠান্ডা হয়ে যাবে, ওরা বুঝতে পারবে। 3 মাস যতক্ষণ জামাই আসছে না, মেয়েকে 3 মাস ধরে খেতে দিচ্ছি। এবারটা যে কোনো বাবা মা চায় না যে মেয়ে ঘরে এসে থাকুক, এটা ওরা যে চাচ্ছে মেয়ে ঘরে এসে থাকুক। তার মানে আমি হিসাবে বলতে পারি যে তুমি এখান থেকে যাওয়ার পর 5 দিন তোমার বউ ছিল, 3 মাস ধরে নাও 3 মাসে তোমার বউ বাড়িতে নেই। হ্যাঁ, বাড়িতে নেই। আবার আমি গেলে, এবং এই 3 মাসের মধ্যে কতবার মীমাংসা করার চেষ্টা করেছো?
মীমাংসা কোনো মিটিং টিটিং বসিনি। আমি যে মীমাংসা করার চেষ্টা করেছি, আমি যে মীমাংসা করার চেষ্টা করলে সেখানে বাধা দেয় শাশুড়ি, শ্বশুর, শালি, একদম পাক্কা বাধা দেয়। ডাইরেক্ট ডিভোর্সের কথা বলে, আমার বউ বলে না, ওরা বলে যে ডিভোর্স দিয়ে এদের সমস্যাটা সমাধান করিয়ে দাও। লাস্ট তোমার যেদিন, এটা ঠিক আছে 3 মাস ওখানে আছে, এই 3 মাসে কি তুমি তার সংসারের খরচ খরচা বা স্ত্রী সন্তানের খরচ খরচা দিচ্ছ? এবারে আমার কথা হলো, আমার বউ আমি খরচ খরচা দেবো, আমার বাড়িতে আসুক, আমি খাওয়াবো, আমি তো বাড়িতেই আছি, আমি কোনো বাইরেও যাইনি গো। আমি তার জন্য আমি বলেছি তুমি বাড়ি চলে আসো, আমরা একসঙ্গে থাকবো, কোনো খরচ কিছু দিইনি। ছেলে ওখানে দিয়ে মতন হচ্ছে, আমি মাসের মাইনে পাঠাচ্ছি, ছেলে হাত খরচা, ছেলে মাঝে মাঝে আসে, এসে ছেলে হাত খরচা নিয়ে যায়, সব কিছু নিয়ে যায়। এবারে বউ ওখানে আছে বলে আমি রাগ করে কিছু দিচ্ছি না, যে বাড়ির কাছে বাড়ি তুমি এসে খেতে পারছো না, আমি কেন তোমার কাছে ওখানে টাকা দিতে যাবো তোমাকে, এই জন্য আমি আর যাইনি রাগ করে। বাচ্চার উপর দায়িত্ব কর্তব্য পালন করছো? হ্যাঁ, তার মাইনে দিচ্ছি রীতিমতন, শুধু মাইনে না, তার আবদার টাবদার সবই করছো? আবদার সেই সপ্তাহে 1-2 বার করে আসছে, তার আবদার পুরো পূরণ করছি, তাকে ঘুরতে নিয়ে আসছি, সেই টাকা পয়সা তাহলে সেটা দিচ্ছি, সবকিছু করছি। আচ্ছা, কিন্তু আমার কাছে আসলে ওদের সমস্যা, ওরা আসতে দিচ্ছে না। তো তোমরা কি পঞ্চায়েত নিয়ে বসার যেটা বলেছিলাম, যে সেই সময় তোমাকে যে পাঠিয়েছিল ওই আমাদের নেতা, নেতাই পাঠিয়েছিল তো, ওই নেতা ভাইকে কি ফোন করে বলেছিল একটু বসার জন্য? লাস্ট মিটিং উনি করে সব সমাধান করে সেটেল করে দেয়। তারপরে এই 3 মাসের মধ্যে আমরাও বলিনি কো, ওরাও বলিনি কো, এইভাবেই চলছে। আমি এটা আশায় ছিলাম হয়তো আসবে। ওই ভাইটা মিটিং বসে? হ্যাঁ, ওই 3 মাস আগে উনি মিটিংটা করে আমার কাছে আসার পর? আচ্ছা, বুঝতে পেরেছি। মানে তুমি আমার কাছে যখন এলে, তুমি যখন সব সমস্যা জানালে, ওই ভাইটি আমাকে পাঠালো, তারপরে তুমি ওই ভাইটার সাথেই বলেছিলাম যে তোমরা মীমাংসায় বসো, তোরা মীমাংসায় বসেছিল পার্টির তরফ থেকে। বসার পরে মীমাংসায় 5 দিন বউ ঘরে থাকলো, তারপর থেকে বউ চলে গেছে। আচ্ছা, এইবার তোমার এখন কেসটা হয়েছে, আবার নিউ কেস হয়েছে কি? নিউ কেস, বউকে আনতে গেলে বউ আসছে না কো, আর শাশুড়ি, শ্বশুর, শালি কেউই আসতে দিচ্ছে না, সব আমার বিপক্ষে কথা বলছে, আমি আমার বাজে রিলেশন আছে, এসব পুরো মিথ্যা কেস দিয়ে আমাকে ফাঁসি, এখন মেয়ে দেবে না, মেয়েকে নিয়ে ওরা কি করবে ওদের কাছে। তার ধরুন কবে কেস হলো, কেন হলো? ওই 3 মাস আগে কেস কামারি হয়েছে, এর মধ্যে কোনো কেস হয়নি? এর মধ্যে কিচ্ছু নেই। তুমি করেছো মানানি মামলা? আমি দিদিরা এসে মেরেছিল 3 মাস আগে যে কেস করেছিলাম সেটা, এই 3 মাসের মধ্যে কোনো কেস টেস কিচ্ছু হয়নি। 2 পক্ষই কেস করেছো তো? পেপারস আছে? না, কিচ্ছু নিয়ে আসেননি? এমনি চার্জশিটের ছবি আছে, দেখি। মানে ওরা যে কেসটা করেছে, তাই তো? মারামারি করা সংসারে কি না, এটাতে এফেক্ট পড়বে, কেস করছে না, কেসের উপরে এফেক্ট পড়বে না? ধরুন আমি আপনার উপরে মিল করিয়ে দিতে যাবো, তো কেসটা নিয়ে এটা ঝামেলা বেঁধে যাবে তো। না ম্যাডাম, কেসটা করিনি, ওরা করেছে। দেখুন, ওর বউর সাথে তো মারপিটটা হয়েছে, তো ব্যাপারটা যখন একটা মীমাংসায় যখন যাওয়া হবে, একটা রাক্ষোভ তো ওখানে হবেই, এটা কিন্তু মেন ইস্যু এসে দাঁড়াবে, এই কেসটা আর মারপিটটা। একটা সম্পর্ক জুড়তে গেলে সেটা মেন ইস্যু, ওই কেসটা মারপিটটা, যেহেতু ওর ফ্যামিলি থেকে মেরেছে, ননদ। দ্বিতীয় কথা হলো কি, সেটা তো এরই, ওদের তো বনে বনে মারপিট হয়নি, যেহেতু ননদ মেরেছে সেহেতু কিন্তু একটা এই তার ওর পরিবারের উপর বা ওর উপরে একটা এফেক্ট পড়বে, এবং মীমাংসায় যখন বসবো এই কথাগুলো আসবে, ঠিক আছে? আর ওই ইনার যে বউ, ও তো কালকে এসেও বাড়িতে খুব অত্যাচার করেছে, কালকে এসেও বাড়িতে। ওটা ভিডিও করেছো? না, আমি কালকে পুরো দিনই আমি দেখি, আমি যে ভিডিওগুলো দেখেছিলাম ওটা একবার দেখবো, আর এখন রিসেন্ট কি প্রমাণ রেখেছো সেটা আমি দেখবো। কালকে ছবিটা তুলেছিলে, ঘরের ছবি, এমনি ঘর একটা করে মাল বের করে নিয়ে চলে যাচ্ছে, তাই তো? কি কি নিয়ে গেছে মাল? কালকে যেমন টিভি নিয়ে গেছে, আমার আসবাবপত্র মানে জামা প্যান্ট গুলো সব কেটে আবার নষ্ট করে দিয়ে গেছে। আবার জামা প্যান্ট কেটেছে? ছবি তুলেছো? না, সেগুলো ছবি তুলিনি, সেগুলো কেটে আবার নিয়ে চলে গিয়েছে। ও, কালকে তো তোমাকে বাড়িতে ঢুকতে মানা করেছিলাম, বাড়িতে ঢোকোনি? না, ও আচ্ছা, কাল যেগুলো কেটে সেগুলো আবার বস্তায় করে নিয়ে গিয়েছে। ও, যেগুলো কেটেছে বস্তা করে নিয়ে গেছে, প্রমাণ রাখেনি। আর টিভিটা নিয়ে গেছে, আর দরজার খিলটা ভেঙেছে। চার্জশিট এটা বেলাবেল সেকশন আছে, বেল তো হয়ে গেছে। হ্যাঁ, বেল হয়ে গেছে।
307টা দেয়নি। এপ্রিলে কেস হয়েছে তাই তো? ঠিক আছে, আর ভিডিও দেখো কি কি প্রমাণ আছে। তালা ভেঙেছে কালকে এসে পুরো ছেলে মানুষের মতো সাপল নিয়ে এমন ভাঙা ভেঙেছে, সে ছেলে মানুষও পারবে না এরকম ভাঙতে। শাবল নিয়ে তালা ভেঙেছে, দেখি ভিডিও করেছো? না না, ওই সময় মুহূর্তে ভাঙার সময় তার ভিডিও করিনি, ভাঙাটা ভিডিও দরজার লক করার মতন কোনো পরিস্থিতি রাখিনি গো, এমন ভাঙা ভেঙেছে। আর সাবলদের বাবার মাতৃ গেছে, এর বাবার মাতৃ গেছে, বাবার ঠেকাতে যাচ্ছে তালা। এই জিনিসপত্র কিরকম করে ভেঙে দিয়েছে না এগুলো পড়ে রয়েছে? এটা ওখানে টিভি ছিল ঝোলানো, টিভি খুলে নিয়ে গেছে, আর ওই ফ্যান ট্যান ফেলে থুয়ে গেছে। ফ্রিজটা বড় বলে ভেঙে যাবে বলে ওইটা ফেলিনি, কেননা পুরোটাই আমি কিনেছি, এখন তারা আবদার করছে তারা কিনেছে এরকম। আর ওই এটা হলো রিসেন্ট তালা ভাঙার ছবিটা, তালা ভাঙার ওই ফ্যান পড়ে আছে, এটা রিসেন্ট কালকের। এটা দেখে নি কবে। সাতটা 35-এ কালকে। হ্যাঁ, আমি মোবাইলটা পাঠিয়ে আর এইভাবে ছবি তুলি, তো সেই টাইমে আপনার কাছে ফোন করি। এর পরে না, এর আগেই ওই রকম টাইম। পাপিয়া একটু পরে ফোন করব দিদি, একটু পরে ফোন করব। আচ্ছা ঠিক আছে, তুমি একটু করো। হ্যাঁ করবো মানে আমি ফ্রি হয়ে করলে আমার সুবিধা হয়, তোমার কি অসুবিধা হবে? না না, ঠিক আছে, তুমি ফ্রি হই করো। ওকে, আজকে করতে পারবো তো? আজকেই করব। যদি আমি নাও করি তুমি ব্যাক করো। কখন করবো? করলে রাতের দিকে রাত 10:30টা করো। তুমি সেদিন তো রাতে কথা বললাম। হ্যাঁ 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 হ্যাঁ, করো করো, ঠিক আছে। ওকে। এখন তুমি কি চাইছো বলো? আমার বোঝা হয়ে গেছে, মানে তোমার স্ত্রী ঘর করবো না বলছে না, তোমার শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা ঘর করতে দিচ্ছে না, এবং তোমার স্ত্রী যখন তোমার বাড়িতেও থাকে, এর আগে যতটুকু দেখেছি এবং সেটা আজকেও আর একবার দেখবো, সেটা হলো কি জামা কাপড় কাচি দিয়ে বসে বসে কাটে, তোমার জামা কাপড়গুলো বটি দিয়ে কাটে এবং তোমাকে মারধর করে। তুমি প্রতিবাদ করতে গেলে প্রশাসনের ভয় দেখাই, পুলিশের ভয় দেখায়। আচ্ছা, হয়ে গেল। আর সে তার 3 মাস ধরে বাপের বাড়িতে আছে, এখানে সে নেই। তুমি বাচ্চার জন্য যতটা পড়াশোনা এবং যে ওর যেটুকু আবদার সেটা তুমি এখন করছো। আর তুমি একটা রিসেন্ট ইঞ্জিন ভ্যান কিনেছো, এই ইঞ্জিন ভ্যানকে কেন্দ্র করেই ওই চেনটার ব্যাপারটা নিয়েই একটা অশান্তি আবার শুরু হয়। তাহলে এই যে তুমি বলছো 3 মাস ওই বাড়িতে ছিল, আর চেনের জন্য আমি যেটা বলেছিলাম, তাহলে তুমি ওই বাড়ির সাথে, ওই বাড়ি থাকতেই তোমার সাথে কি গুড রিলেশন ছিল? হ্যাঁ, যখন চেনটা নিই তখন গুড রিলেশন ছিল। আচ্ছা, মানে এই 3 মাস বাপের বাড়িতেই আছে, মন থেকে দূরে, মানে শরীর দূরে আছে, মন দূরে নেই, তাই তো? কিন্তু কথা হয় না ফোনে, আমার সাথে তার ফোনে কথা। তাহলে চেনের কথা, ইঞ্জিন ভ্যানের কথা আলোচনাই বা হবে কেন? যদি তোমার সাথে সেরকমই সম্পর্ক হয়, যদি বউ যদি বাপের বাড়ি চলেই যায়, তাহলে কি আমি স্বামী হয়ে কি বলবো তোমার চেনটা আমাকে দাও, এই আবদার আমি করতে পারি? নিশ্চয়ই সেই আবদারের জায়গা বউ তোমাকে দিয়েছে। ও 3 মাস আগে চেনটা নিয়ে নিয়েছো? হ্যাঁ, তখন একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছিল, সেই আমাকে পড়তে দিয়েছিল, তখন থেকে আমার কাছে চেনটা ছিল। তাই একটা ইঞ্জিন ভ্যান তৈরি করতে 1.5 মাস টাইম লেগেছে, আর তারও আমি 15 দিন আগে চেনটার কথা তার কাছে বলেছি। 2-2.5 মাস ধরে তার সঙ্গে কোনো রিলেশনই নেই, কথাই হয়। চেনটা তোমার কাছেই থেকে গেছিল? হ্যাঁ, আমার কাছে থেকে গেছিল। আমি তার কাছে বলেছিলাম যে আমিও তো তোমাদের 1-2 লাখ টাকার গয়না কিনে দিয়েছি আমি নিজে, আমার একটা জিনিস দাও, আমি কিছু বেচে টাকাটা নিয়ে আমি কিছু করি, সবই তো আমাদের। তা বলে যে না, দেওয়া যাবে না। তার মাও প্রতিবাদ করে, না কিছু দেওয়া যাবে না। এটা কি ফোনে হয় না ফেস টু ফেস? সামনে সামনে না ফোনে? হ্যাঁ, না না, ওদের বাড়িতে যে ডাইরেক্ট ফেস টু ফেস। ও, তার মানে তুমি তার বাড়িতে যাও? এখন যাইনি, এটা 2.5 মাস আগেকার কথা বলছি। গাড়ি 2.5 মাসের মধ্যে যেতে তো? হ্যাঁ, 2.5 মাস আগে আমি মানে এই কদিন যাচ্ছ না? এই কদিন পুরো পাক্কা 2-2.5 মাস আমি যাইনি। 3 মাসের মাথায় গেছে, 3 মাসের মাথায় যখন চেনটা নিয়েছে তখন 3 মাসের মাথায় ও গেছে, যে কথাবার্তা বলেছে তার সঙ্গে কথা হয়েছে। তারপরে 3 মাসের পরে যে 2.5 মাসে বিয়ে হয়ে গেছে, ওর শালিকার বিয়ে হয়েছে। 3 মাস পর 2.5 মাসে কি করে? 3 মাসের আগে 2.5 মাস হবে? না না, 3 মাস তো আগে কথা হয়েছে, তারপর 2.5 মাসের মাথায় বিয়ে হয়েছে, তাই তো? কয় মাস? 2 মাস 2.5 মাস বিয়ে হয়েছে। হ্যাঁ, 2-2.5 মাস হলো বিয়ে হয়েছে। তখন আগে ওদের রিলেটিভটা ছিল, বিয়ে কিছুদিন হলো। বিয়েটা আমাদের রিসেন্ট যে বিয়েটা হলো, হ্যাঁ হ্যাঁ, ওই বিয়েটা আমারও আমন্ত্রণ ছিল। আচ্ছা, থাকবে জানি এবার থেকে।
ব্যাপারটা সেই আগের সেই চেনটাই ছিল। মাঝে একদিন ডাইরেক্ট কথা হয়েছিল, তারপরে একদিন ফোনে কথা হয়েছিল যে চেনটা আমি বন্ধক দেবো এইভাবে। তারপরে ওই জন্যে অত্যাচারটা এসে করছে, আমার চেন নিয়ে তুমি নষ্ট করেছো, ইঞ্জিন ভ্যান কিনেছো। তুমি কি চাইছো বলো, আপনারা কি চাইছেন? এখন মীমাংসা যদি মেয়েটার ভাত খাতে চায়, এখানে এসে সংসার করুক, এর বাবা মার বা পাড়া প্রতিবেশী যারা খিস্তি কামারি না দেয়, ঠিকঠাক ভাবে সংসার যদি করতে চাই করুক, আর যদি না করে সে নিজে ইচ্ছা থাকে ডিভোর্স দিতে চায় দিয়ে দিক, এ দেবে না, এতে দিকে তার খরচা আছে, এতে সংসার করতে রাজি। এ সংসার করতে রাজি। আমি 3 মাস ওয়েটটা কেন করলাম? ডিভোর্স এনে দিলেই যে খরচা করতে হবে না এর কি মানে আছে? ডিভোর্স দিলেও খরচা ওর বেশি খরচা। ও যদি ডিভোর্স দেয়, মেয়েটাই যদি একে ডিভোর্স দেয়, ডিভোর্স দিতে রাজি না, এ তো মা এ তো সংসার করবে, হ্যাঁ, ও ডিভোর্স দেবে না ধরুন, তাহলে কিছুই করা যাবে না। এও ডিভোর্স দেবে না। এ ডিভোর্স দেবে না, আপনি বলছেন ওর এর খরচা বাঁচানোর জন্য বলছেন। ধরুন আমি, আপনারা যেহেতু পঞ্চায়েতে বসেন, আমি একটু শিখিয়ে দিই। ধরুন এ বলছে আমি ডিভোর্স দেবো না, কারণ এ কেন বলছে যে আমার পয়সা লাগবে বলে, ধরে নিন সাপোজ মন চাইছে না, কিন্তু আমার পয়সার জন্য আমি ডিভোর্স দেবো না। আইনত ভাবে ছেলেরা ডিভোর্স দিলে সেখানে অনেকটা ফেসে যায়, তার জন্য দেবে না ধরুন। কিন্তু ধরুন মেয়েটি বলে ডিভোর্স দেবো, ওকে কিন্তু ডিভোর্স দিতে হবে তো। তখন কেউ, ও তো ভাবছে মনে হয় ও ওর পক্ষ থেকে ডিভোর্স ফাইল করুক, আমি করব না, আমি করলে তো খরচা আছে, ও করলে খরচা নেই। ধরুন মেয়ে ডিভোর্সের জন্য ফাইল করেছে, এবার কি খরচা লাগবে না? সেটা আমরা জানি না এখন, লাগবে, ডিভোর্সের ক্ষেত্রে আমরা যাইনি বলেন তো। লাগবে, কারণ লাগবে এই কারণে দেখুন বাচ্চা আছে, বউ আছে, বউ বিয়ে করেনি, একটা হয় খোরপোশের মামলা করবে বউ, মাসে মাসে তাকে দিতে হবে, খায় না খায় রায় বেরিয়ে গেলে, না হলে আবার জেল, আবার জেল হলে যে টাকা মুকুব হয়েছে তাও নয়, আবার টাকাটাও দিতে হচ্ছে, ঠিক আছে। আবার যদি এককালীন টাকা নিয়ে আমরা সবাই মিলে বসে যদি এককালীন টাকা নিয়ে কম সম করে, যেটা ওর সামর্থ্য আছে, 10 জন মানুষ নিয়ে মীমাংসা করে গ্রাম্য সবাই যদি ওকে যদি মুক্তি দেওয়ানো যায়, সেটা একটা হতে পারে। দুটো পথ ওই ছেলেটির, ও কোনো দিক থেকেই বাজবে না। ইয়েস, আপনিও পুরুষ, আপনিও সেই। এও চাচ্ছে যে আমি ডিভোর্সে যাবো না, ঝামেলায় যাবো না, মীমাংসা করে আমি যদি সংসার করতে পারি। ঠিক আছে, মীমাংসায় সংসার করানোরই চেষ্টা হয়, কারণ অ্যাকচুয়ালি দেখুন একটা সংসার কেউই ভাঙতে চায় না, তার মধ্যে একটা বাচ্চা আছে। আর এখানে সূত্রপাত হলো তার শ্বশুর বাড়ির লোক, সেটা যদি আমরা ঠিকঠাক করতে পারি সকলে মিলে বসে এবং মেয়েটাদের বুঝিয়ে, তাহলে এরা সংসার করুক, ঠিক আছে। আর যদি একান্ত এই কাঠি দিয়ে জামা কাটছে, বারণ দিয়ে বর মারছে, ঠিক আছে, এবার ঝাঁটার বাড়ি মারছে, শাবল দিয়ে তালা ভাঙছে, কোর্টে গিয়ে থানায় গিয়ে কেস করছে, কোর্টে চলে যাচ্ছে কেস করতে, পুলিশের হুমকি দিচ্ছে, সে প্রতিবাদ করতে পারছে না, সে পুরুষ মানুষ বলে কি তার কি কোনো অধিকার নেই যে আমি একটু সুস্থভাবে বাঁচবো? সেই ক্ষেত্রে আবার আমাদের একটা প্রতিবাদ থাকে। হয় এসপার, ভালো করে বলে দিচ্ছি, নয় ওসপার, ও তো ইনি 2 বার এলো, 3 বার, ঠিক আছে, ইনি 3 বার এলো, হয় এসপার নাই ওসপার। তখনও যেটা বলেছি এখনো সাথে, তখন আমি যেহেতু নেতা পাঠিয়েছিলাম তাই আমি বলেছিলাম ভাই তোমরা একটু বসে মীমাংসাটা করে দাও, যদি একান্ত না হয় তখন আমাকে বলো। তার মধ্যে আবার কেস খামারি কি ব্যাপারটা একটা হয়ে গেছিল, আর সেই সময় ওর কেসের একটা ভয়ের জন্যই এসেছিলাম, আমি তখন থানায় ফোন করেছিলাম, দিয়ে ওই ঝামেলাটা ওইখান থেকে বসেই আমি ঠিকঠাক করে দিই, তাই তো। একটা কেসের একটা প্রবলেম ছিল, থানাতে ওকে তুলবে বলে অ্যারেস্ট করবে, তখন ওরা পাঠিয়েছিল আমার কাছে, তখন আমি থানায় ফোন করি, থানায় ফোন করার পর সেদিনকার ওকে কোনো অ্যারেস্ট করে ওই কেসটা হয় না। বুঝলাম না, থানায় ফোন করে ওই ব্যাপারটা আমি বুঝলাম না। যে তোমার ওই যে বলো না থানা থেকে ওকে খুব প্রেশার দিচ্ছে, ওই যে ও কেস করবে বলছে তোমার বউ, সেই সময় যখন এসেছিলে রাতের বেলাতে, ওইটা একটা। তারপরে আমি ওকে বললাম যে ভাই তোমরা বসে একটা মীমাংসা করো, তুমি থানার সাথে একটু কথা বলো, তাই না, মনে আছে? ওই জন্য তারপরে ওরা বসে মীমাংসা করলো, তারপর থেকে তুমি আর কোনো যোগাযোগ করোনি। আজ এই তুমি কালকে আবার যোগাযোগ করেছো, কালকে আবার অত্যাচারটা বেশি হয়েছে, এর মাঝখানে মেরেছে, আবার কাল বাড়ি এসে মানুষের এটাই ভুল, যদি অল্প অল্প যদি এখানে ঘা হয়েছে একটু এখানে ওই সময় যদি সারিয়ে নেওয়া হয়, সব দিক থেকেই কিন্তু রিলিফ পাওয়া যায়। এতটা ক্যান্সার, যখন ক্যান্সারে পরিণত হচ্ছে তখন ও বারবার করে আসছে। চেষ্টা করব তোমার সংসার করানো, যদি সংসার একান্তই না হয় তাহলে সবাই তো আমরা গ্রামের ওখানে অভিভাবকরা থাকছেন এবং ওখানকার পলিটিক্যাল পার্সনরাও থাকবে, আমার সবই পরিচিতি, কোনো চিন্তা নেই, একটা এসপার সুন্দরভাবে হয়ে যাবে। যেটা হবে নিরপেক্ষতার সাথে, কেউ না ঠকো, না তুমি ঠকো, তোমার বাবা মা না ঠকুন, বা তোমার বউ সন্তান না ঠকুক। আমি তোমার ছেলে শ্বশুরবাড়ির লোক দেখবো না, কিন্তু কারণ তাদের ইন্ধনে ঘটছে। আমি যদি এটাকে প্রমাণ করতে পারি, যদি তাদের ইন্ধনে ঘটছে এটা যদি প্রমাণ না করতে পারো তুমি, তাহলে কিন্তু তখন বলবো তাদের বাবা মারাও ভালো থাকুক।
কারণ অ্যাকচুয়ালি সংসার ভাঙার মূল কাণ্ডারি তো তার মা। মা আর বোন তাই তোমার কথার উপর বিশ্বাস করে আগে এবং আজকে এবং কিছুটা প্রমাণ দেখার পরে তার জন্য আমি তার বাবা মা কি অবস্থা, তার বাবা মা তো চাইছে যে আমার সন্তান ডিভোর্স হয়ে গেলে বা এখানে বসে থাকলে আমাদের ভালো, তাহলে থাক, তাহলে তো কোনো অসুবিধা হচ্ছে না। তোমার বাবা মা এই হাত দিয়ে কি করে যে কেঁদে কেঁদে বেড়াচ্ছে বলছে না, তাই বললাম তোমার বাবা মা ন্যায় বিচার পায়। ওনারাও যদি সেরকম যদি হয়ে যায় ওনাদের প্রতি, তাহলে আমিও বলবো ওনারাও ন্যায় বিচার পাক, কিন্তু ওনারাই তো অন্যায় করছেন। একটা বাচ্চা আছে, কোথায় মেয়েকে বোঝাবে যে তুই সংসারটা কর। আর সব থেকে বড় কথা হলো কি, কথায় কথায় নতুন নতুন জামা পায়, একটা ইঞ্জিন ভ্যান চালায়, লোকের ওখানে কাজ করতো, তার আর কত টাকা রোজগার। সেখানে যদি নতুন নতুন জামাগুলো রোজ রোজ কেটে দেয়, একটা জামা কিনা তো কিনতেই তো 350-400 টাকা দাম, 400-500 টাকা লেগে যাচ্ছে। ভালো ড্রেস করতে গেলে 1000-1200-1500, একটা প্যান্ট কিনতে গেলে আমি নিজে চোখে দেখেছি জামা কাপড়গুলো কাটছে বসে বসে কাঁচি দিয়ে। একটা প্যান্ট কিনতে গেলে 1500 টাকা কম না হলে ভালো প্যান্ট আসে। এইটা আমি ভেবে পাই না, কাঁচি দিয়ে কাটছে কেন। কাটছে কাঁচি দিয়ে কেটে দিচ্ছে জামা প্যান্ট। ঠাকুর ঘর উঠিয়ে পাল্টে ঠাকুর ঘরকেই টর্চার করছে, ঘরে জিনিস কিছু রাখবে না সেরকম। চলে যাও, চলে যাও। আমি আজ কালকে অফিস স্টাফ আসবে, তোমরা আগেও তো জানো সবকিছু। অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে, ফোন করবে তোমাকে, তারপর আমি তোমার সাথে ফোন করে কথা বলে নেব। কবে যাবেন সেটা বলে দেবেন। কি কি পেপারস লাগবে, যে কেসের পেপারগুলো কি কি লাগবে, নাহলে অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে, যে অ্যাপ্লিকেশন যখন সই করতে হবে তখন সব জিনিসগুলো দিয়ে যাবে। রাতের দিকে এলেও হবে, কোনো অসুবিধা নেই। রাতের দিকে এলেও হবে, কোনো অসুবিধা নেই। আর সব থেকে বড় কথা, হয় এসপার নাই ওসপার। এসপার হলেও ভালোভাবে হবে, ওসপার হলেও ভালোভাবে হবে। সবার আগে হলো কি সন্তান, আমার কাছে সেটা, তোমাদের কাছে তো অবশ্যই তোমরা বাবা মা, সবার আগে সন্তান। ঠিক তেমন আমি সবার আগে বৃদ্ধ বাবা আমাদেরকেও সেই জায়গাতে বসাই। কারণ তোমরা ইয়ং জেনারেশন, তোমরা অনেক কিছু ভুলভ্রান্তি করবে, তোমরা আবার সেই দিনটাকে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু বৃদ্ধ বয়সে বাবা মা কিন্তু আর যদি মনে করে যে আমাদের আগের দিনগুলো ফেরাতে পারবেন না, সেই এজটা তাদের নেই। অর্থাৎ তারা যেন শেষ বয়সে তাদের যেন হাসতে হাসতে মৃত্যুটা ঘটে, এটাই আমি চাইবো। বোর যা শোনা গয়না ছিল সবকিছু বন্ধক ছিল, প্রত্যেকটা জিনিস আমি ছাড়িয়ে এনে তাকে দিয়েছি। বাবার বাড়ি থাকতে, আমার বাড়ি, আমি তো ব্যাঙ্গালোরে থাকতাম, আজকে বাড়িতে যাবে, গিয়ে ছবিটা তুলে রাখবে কি কি জিনিস আছে। আর আগের তো ছবি আমি দেখেছি কি কি জিনিস আছে, তাহলে কি কি নিয়ে গেল কালকের ডেট পর্যন্ত তালা ভাঙার পর, ওটা তাহলে আমি প্রুফ করতে পারবো। ঠিক আছে। আর যদি তারপরেও যদি আবার আজকেও আবার কিছু নিয়ে যাই, তাহলে আবার কিছু প্রুফ হবে যে ফ্যানটা নিয়ে চলে গেল। এখন দেখলাম ফ্যানটা উল্টে আছে, টিভি খুলেছে, এরপর যে ফটোতে থাকবে ধরো ফ্যানটা নেই, টিভিটাও নেই, এই করতে করতে সব নিয়ে চলে যাবে। এবার সে গিয়ে স্ত্রীধন ফেরতের মামলা করবে। ধরুন মীমাংসায় তার মনোপুত হচ্ছে না, সে কি করবে, 5টা মানুষের বুদ্ধি শুনে স্ত্রীধন ফেরতের মামলা করবে, 404 মামলা। যখনই করবে তখনই কি হবে, তোমাকে বলবে যে আমার ওখানে সব জিনিসপত্র আছে, আমার স্বামী আমাকে দিচ্ছে না, মালগুলোকে কোনো সরিয়ে রাখলো। এই কিছু ওরাও জানে, মিথ্যে করে মামলা করছে, ওরা নিজেরাই জানছে, নিজেরাই করছে, কিন্তু তোমাকে একটু হয়রানি করা আর কিছু না। তো যাও, আমি অবশ্যই তোমার সাথে আমি কথা বলে নেবো। আর যদি সংসার হয় সংসার করার মতো করবে, আর যদি সংসার না হয় তাহলে সবার সামনে একটা মীমাংসা করে যেটা করার আলোচনা করবো। আমার অন্য ব্যাপারটা, অন্য একজনের সম্বন্ধে। ও অন্যজনের সম্বন্ধে বলুন। বলছি যে একটা ছেলে ওইরকম বাইরে কাজ করতে করতে বউর সঙ্গে রিলেটিভটা কম হয়ে গেছে, মানে ফোন করাই না, অন্য একজনের বউ নিয়ে সে অন্য জায়গায় চলে গেছে। এইটা কেসটা কি দিয়ে কি করা যায়? তার একটা ছোট বাচ্চা আছে 8-10 মাসের, মানে কেবল বাবা বাবা বলা শিখেছে। মানে আপনি হলো মেয়ের পক্ষে, ছেলে মেয়ের পক্ষে দুই পক্ষেই আছেন, তাই তো? বৌমাটা আমার, মানে বৌমাটা আমাদের ছেলের বৌমা। ও বুঝতে পেরেছি। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন ছেলে অন্যায় করেছে, ছেলে আবার একটা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, অন্য একজনের বউকে, ডিভোর্স বউকে নিয়ে অন্য জায়গায় চলে গেছে মনে হচ্ছে। আচ্ছা, সেই বইয়ের ছবি আর ছেলের একসঙ্গে দুটো ছবি আমরা পেয়েছি। কোথায় আছে সেটাও জানেন?
মনে হচ্ছে আমরা ওই বলতে হবে না, কোনো জায়গায় আছে, কোনো জায়গায় আছে, মনে হচ্ছে কোনো জায়গায় আছে, সবই মনে হচ্ছে, তাই তো? বিয়ে করে যেটা মনে হচ্ছে, মনে হচ্ছে, আর কিন্তু আছেটা ওটাও মনে হচ্ছে। সেই বইয়ের আসল যে বাবার বাড়ি, সেখানে যে বউটাকে নিয়ে গেছে, সেখানে সাইডের বাড়ি যে খোঁজ লাগানো হয়েছে যে এই বউটা থাকে কোথায়, তা সে সাইডের লোক বলছে যে অমুক জায়গায় আছে। তা আমরা ওই যে মোবাইলের নেট ধরে আমরা টাওয়ার ধরে দেখতে পাচ্ছি যে অমুক জায়গায় আছে। আমরা সেই ওখান থেকে লোকেশন ফলো করা হয়েছে। সে যখন যে বাড়িতে কাজ করে সে বাড়িটি সেখানকার এক ভদ্রলোক ওই লোকেশনটা ফলো করেছে, কিন্তু সে তার মোবাইল সবসময় সুইচ বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, মেয়েটি কি চাইছে যেটা আপনার আরেকজন? আমরা চাইছি যে ছেলে আর আগেকার বৌমা সব একসঙ্গে সংসার করুক। আচ্ছা, আর ওনাকে যদি বিয়ে করে থাকে? উনি তো ডিভোর্স কেসের বউ নিয়ে চলে গেছে, যেটা নিয়ে গেছে ডিভোর্স কেসের বউ। তার দুটো সন্তান আছে, একটা ছেলে। এই মেয়েটা কি মেনে নেবে? কোন মেয়েটা? এই যে বউটিকে নিয়ে এখন আছে, হ্যাঁ, ধরুন তাকে ছাড়ানো যাবে সেটা জিজ্ঞাসা করছি। দেখুন, ছাড়ানো যাওয়াটা ডিপেন্ড করছে আপনার যে মেয়েটি তার প্রতিবাদের উপরে। আমি আপনি বললে তো ছাড়াতে পারবো না। না না, ছেলেটা সে যদি, ছেলেটা না মেয়েটা যদি চায়, মানে যে আপনি যার মেয়েটি বাচ্চা আছে বলছেন, যার প্রতি আপনাদের মায়া, সে যদি চায় যে আমি লড়াই দেবো এবং আমার স্বামীকে আমি ফেরাবো, কারণ সে আমাকে ডিভোর্স দেয়নি, এই পয়েন্টটাকে ধরে যদি সে লড়াইটা দিতে পারে, অবশ্যই তাকে ওই মানে সেই জায়গাতে ওই ডিভোর্স যে বউটা এসছে তাকে চলে যেতে হবে, আর এই বউর কাছে ওকে সংসার করতে হবে, আগে সংসারে ঘুরে আসতে হবে। হ্যাঁ, যদি তারা লিভিং এ থাকে। মানে নিরুদ্দেশ মতো হয়ে গেছে ছেলেটা। নিরুদ্দেশনা তো হবে না, মানে এর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হচ্ছে না, এর সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না, ফোনে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না। এই বউটাকেও ফোন করে খোঁজ নেয় না যে ছেলে কেমন আছে, তুমি কেমন আছো, বাবা মা কেমন আছে। কত মাস? এই হচ্ছে 15 দিন মতো হয়ে যাচ্ছে। সবে 15 দিন? ঠিক আছে, আপনি আমাকে রাতের দিকে আবার ফোন করবেন, আজকে না কালকে রাতের দিকে ফোন করবেন। আপনাকে একটা মানে ক্লু দেবো, ক্লু দেবো, লাইভে নয়, কারণ লাইভ সব কম বেশি মানুষ দেখেন, ঠিক আছে? এবার একটা ক্লু দেবো, সেই ক্লু ধরে এগোবেন। যদি ওটা একদম হলো ভালো, না হলে নেক্সট স্টেপ আপনাকে বলে দেবো, ঠিক আছে? মানে ইনাকে পাওয়ার জন্য, ছেলেকে পাওয়ার জন্য ওটা আমি বলে দেবো। তাহলে আসছি। আসুন আসুন। রাধে রাধে। রাধে রাধে। তুমি 8টার সময় কালকে ফোন করবো তোমায়। রাখলাম, টাটা। নতুন জামা কেন কাটে? কত মানুষের কত অত্যাচার, আমি তো কোনো অত্যাচারই সহ্য করি না, না তোমাদের না ঘরে। বুঝো, আমি যদি এখন পাগল হয়ে যদি এখন জামা কাপড় কাটতে শুরু করে দিই, ঠিক আছে, নেক্সট লাইভে আসছি। হ্যাঁ, এটা হলো বউ কাচি দিয়ে জামা কেটেছে, আগেরটা হলো দক্ষিণ, ওকে, দিনাজপুর থেকে। না, আমি এসেছি গড়িয়া থেকে। গড়িয়া থেকে, বসুন। দিনাজপুরের ডকুমেন্টস দেখলাম যে জয়পুরের আছে, মানে গড়িয়া ওটা ডাক, কিন্তু ঠিক আছে, দেখছি। ও আচ্ছা, কি সমস্যা স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী তো বটে, অন্য একটু ব্যাপার আছে, সেটা
স্বামী স্ত্রী থেকে আমার শুরু হবে। ঠিক আছে, দাঁড়ান একটু ওয়েট করুন।